ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আগের ভিডিওতে আমি ক্লাস 9-এর ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণের উপর এমসিকিউ, এসএকিউ এবং শর্ট টাইপ কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আলোচনা করব ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। 1789 সালের ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের রাজকোষ শূন্য ছিল। ফ্রান্সের আর্থিক ক্ষেত্রে ব্যাপক সংকট দেখা দেয়। ফরাসি বিপ্লবের আগে চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই যে আর্থিক নীতি গ্রহণ করেন, পঞ্চদশ লুই যুদ্ধে জড়িয়ে পড়েন। সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করেন। 1774 সালে ফ্রান্সের অর্থমন্ত্রী তুর্গো ষোড়শ লুইকে বলেছিলেন যে ফ্রান্স আর একটা কামান দাগলে ফ্রান্স দেউলিয়াতে পরিণত হবে। ষোড়শ লুই তার মন্ত্রীর কথা কর্ণপাত করেননি। ফ্রান্সের আর্থিক অবস্থা ব্যাপকভাবে সংকটপূর্ণ ছিল। তা সত্ত্বেও ফ্রান্সের রাজ দরবারে ব্যয় বেড়েছে। ভার্সাই রাজ দরবারে 18,000 কর্মচারী ছিল। রাজপ্রাসাদে 16,000 কর্মচারী ছিল। ষোড়শ লুইয়ের স্ত্রী রানীমার 500 পরিচারিকা ছিল। 1789 সালে বিপ্লবের আগে রাজ পরিবারের অর্থাৎ ফ্রান্সে 63 কোটি লিভ্র ধার ছিল, বিদেশি ঋণ ছিল। এর মধ্যে 63 কোটি লিভ্র মধ্যে থেকে 31 কোটি লিভ্র রাজপ্রাসাদে ব্যয় হতো এবং এটা ঋণের টাকা। ঋণ পরিশোধ করতে ফ্রান্সকে আবার ঋণ নিতে হতো। এই অর্থনৈতিক দুরবস্থার ক্ষেত্রে ঐতিহাসিকদের মধ্যে ফরাসি বিপ্লবের কারণ নিয়ে মতভেদ আছে। মোর স্টিফেন্স বলেছেন ফরাসি বিপ্লবের মূল কারণ হলো অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লবের জন্য অর্থনৈতিক কারণ ও রাজনৈতিক কারণকে দায়ী করা যায়, এই বক্তব্য রেখেছেন মোর স্টিফেন্স। দার্শনিক কারণ নয়, সামাজিক কারণ নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণই হলো মূল কারণ। ঐতিহাসিক
মার্ক্সবাদী ঐতিহাসিক লেফেভার বলেছেন, ফরাসি বিপ্লবের জন্য আর্থিক কারণ এবং সামাজিক কারণ বেশি দায়ী। আর্থিক কারণ এবং সামাজিক কারণ বেশি দায়ী, রাজনৈতিক কারণ নয়। এ কথা কে বলেছেন? ঐতিহাসিক লেফেভার। ঐতিহাসিক মিশেল বলেছেন, ফরাসি বিপ্লবের জন্য পুরাতন শাসন ব্যবস্থা, পুরাতন পূর্ব রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্রের সঙ্গে দারিদ্রতা, অর্থনৈতিক সংকট বিপ্লবের জন্য দায়ী। যাই হোক, বিভিন্ন জন বিভিন্নভাবে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। আবার এই কথা ঠিক যে রাজারা বিলাস জীবন, ব্যয়বহুল আড়ম্বরপূর্ণ জীবন, তাদের অর্থনৈতিক পরিকল্পনার অভাব, প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে না পারা, এই সমস্ত বিপ্লবের জন্য অনেকাংশে দায়ী। এক কথায়, ফরাসি বিপ্লব এর জন্য অর্থনৈতিক কারণ অনেকাংশে দায়ী। ফ্রান্সের আর্থিক সংকট বিরাট বেড়েছিল। এবার আমরা আলোচনা করে দেখব ফ্রান্সের রাজারা কেমনভাবে কর ব্যবস্থাকে পরিচালনা করেন। আমরা দেখব ফরাসি সমাজ ব্যবস্থাতে একদিকে অধিকারভোগী শ্রেণীর উদ্ভব হয়, অন্যদিকে অধিকারবিহীন বা অধিকারহীন শ্রেণীর উদ্ভব হয়। অধিকারভোগী কারা? অধিকারভোগী হলো যাজক সম্প্রদায়, প্রথম সম্প্রদায় বা ফার্স্ট স্টেট, এবং অভিজাত সম্প্রদায় বা সেকেন্ড স্টেট অধিকারভোগী শ্রেণী। আবার যাজক সম্প্রদায়ের মধ্যে সবাই কিন্তু অধিকার ভোগ করতে পারত না। যাজক সম্প্রদায়ের মধ্যে কিছু যাজক, মুষ্টিমেয় যাজক, তারা রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা ভোগ করত এবং তারা অধিকাংশ নিচুতলার যাজকদের ঘৃণা করত, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হতো। আবার অভিজাত শ্রেণীর মধ্যে যারা প্রভাবশালী, যারা সম্পদশালী, তারাই অধিকার ভোগ করত, তাদের সংখ্যা ছিল খুব কম, আর ব্যাপক সংখ্যক অভিজাত শ্রেণী বঞ্চিত, শোষিত ছিল। পাশাপাশি তৃতীয় সম্প্রদায়ের মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, ফেরিওয়ালা, তারা কিন্তু শোষিত, বঞ্চিত ছিল। সব থেকে শোষিত, বঞ্চিত ছিল কৃষক। উদীয়মান ধনিক বণিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, তারা ক্ষমতায় আসার জন্যে শ্রমিককে, কৃষককে, খেটে খাওয়া মানুষকে সংগঠিত করেছে। এক কথায় তৃতীয় সম্প্রদায়ের মানুষকে আমরা বলতে পারি যে অধিকারবিহীন শ্রেণী। এবার আমরা দেখব রাজারা কর ব্যবস্থা কিভাবে চালু করেন। তার আগে আরেকটু বলে নি, 96% সুযোগ সুবিধা, রাষ্ট্রের চাকরি সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা ভোগ করত
মাত্র 4% মানুষ। এই 4% মানুষ মানে কি? মুষ্টিমেয় যাজক শ্রেণী এবং মুষ্টিমেয় অভিজাত শ্রেণীর মানুষ 4%। তারা ট্যাক্স দিত না, তারা কর দিত না রাষ্ট্রকে, আর রাষ্ট্রের সরকার রাজা সেও কিন্তু তাদের কাছ থেকে কর আদায় করত না। তারা 96% রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা ভোগ করছে, আর তারা এই 96% সুযোগ সুবিধা পাচ্ছে কারা? মাত্র 4% মানুষ। অন্যদিকে আমরা দেখব 96% খেটে খাওয়া মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষ, তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অথচ তারাই 96% কর দিচ্ছে। তাদের কাছ থেকেই মরার উপরে খাড়া, তাদের কাছ থেকে কর আদায় করছে রাজারা। রাজারা কর আদায় করেছে। এই যে অর্থ বৈষম্য, এই অর্থ বৈষম্যকে কোনো গণতান্ত্রিক সরকার সমর্থন করবে না, কোনো গণতন্ত্র প্রিয় মানুষ সমর্থন করবে না, কোনো মানুষ যারা সচেতন, যাদের মধ্যে মানবিকতা আছে, তারা সমর্থন করবে না। এবার আমরা দেখব যে কর ব্যবস্থা কেমন ছিল। বিভিন্ন ধরনের প্রত্যক্ষ কর আদায় করত রাজারা। প্রথম কর হলো টেইলি। এটা কি কর? এটা হলো ভূমি কর। জমির উপরে কর আরোপ করত এবং আদায় করত। নাম্বার 2, ক্যাপিটেশন কর। এটা হলো উৎপাদনমূলক আয়কর। উৎপাদন হবে, তার উপরে যে আয় হবে সেই আয়ের উপরে ট্যাক্স, উৎপাদনমূলক আয়কর। এটার নাম হলো ক্যাপিটেশন কর। ভ্যাতিয়েম আর এক ধরনের কর ফ্রান্সের জনগণের উপর চাপানো হয়েছিল। ভ্যাতিয়েমটা কি? স্থাবর সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, তার উপরে কর আরোপ করা হলো ভ্যাতিয়েম। তারপর হচ্ছে গ্যাবেলা, আর এক ধরনের কর। গ্যাবেলা করটা হচ্ছে লবণ কর। লবণের উপর কর বসিয়েছিল, লবণের উপরে ট্যাক্স আরোপ করা হয়েছিল। গ্যাবেলার পরে হচ্ছে টাইথ, টয়কার হর্ষেই থ, টাইথ। এটা হচ্ছে ধর্মকর। ধর্ম পালনের উপরে কর আরোপ করা হয়েছিল। এডস কর, এটা তামাক বা মাদক জাতীয় দ্রব্যের উপরে এই কর আরোপ করা হয়েছিল। করভি নামে এক ধরনের কর ছিল। রাস্তাঘাট নির্মাণ করা, ওয়েলফেয়ার করা, কল্যাণমূলক কাজ করা, তার জন্যে শ্রমিকদের খাটানো হতো। সেই শ্রমিকদের খাটিয়ে তাদের মজুরি দেওয়া হতো না, তাদের বেগার খাটিয়ে নেওয়া হতো। এটাকে বলা হচ্ছে করভি কর। সামন্ত প্রভুদের কলে জব ভাঙানো হতো, গম ভাঙানো হতো, তার জন্যে তোমার উৎপাদিত শস্যের একটা অংশ কর হিসাবে আরোপ করা হতো। এই যে কর ব্যবস্থা, বৈষম্যমূলক কর ব্যবস্থা, যাজক অভিজাত শ্রেণী, সম্পদশালী শ্রেণী, তাদেরকে করের হাত থেকে রেহাই দেওয়া, পাশাপাশি খেটে খাওয়া মানুষের উপরে অবাঞ্ছিতভাবে কর আদায় করা। শুধু তাই নয়, কর আদায়কারীরা, কর্মচারীরা, তারা নির্ধারিত করের বেশি কর আদায় করত,
এবং সাধারণ মানুষের উপর তারা অত্যাচার করত, তারা কর আদায়ের করতে গিয়ে দুর্নীতি করত, তারা করের টাকা আত্মসাৎ করত। রাজা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। তাই তো আমরা দেখব ইংল্যান্ডের অর্থনীতিবিদ, তিনি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার জনক, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার জনক, তিনি হলেন ইংল্যান্ডের অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথ 1776 সালে দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থে পুঁজিবাদী অর্থনীতির সমর্থনে যোগান এবং চাহিদার ঘাত প্রতিঘাতে দ্রব্য মূল্য নির্ধারিত হয় এবং তিনি আমদানির উপরে গুরুত্ব দেন, আমদানিকে কমানোর কথা বলেন আর রপ্তানিকে বেশি গুরুত্ব দেন, রপ্তানি বাড়ানোর কথা বলেন। এইভাবে আরো বলেন যে রাষ্ট্র উৎপাদকের উপর কোনো নিয়ন্ত্রণ করবে না, রাষ্ট্র উৎপাদকের উপরে কর কমাবে, ট্যাক্স কমাবে, উৎপাদন বাড়বে। উৎপাদক তারা মুনাফা অর্জন করবে, সেই মুনাফাকে আবার বিনিয়োগ করে উৎপাদন করবে। এই অর্থনীতির যে ধারণা, এইটা অ্যাডাম স্মিথ দিয়েছিলেন। তিনি ফ্রান্স সম্পর্কে কি বলছেন আমরা দেখে নেব। ফ্রান্সকে বলছেন ভ্রান্ত অর্থনীতির, ভুল অর্থনীতির জাদুঘর। দেখো, ফ্রান্সে উদীয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় আসার চেষ্টা করছে। মানে কি, একটা শোষকের জায়গায় আর একটা শোষক শ্রেণী অভিষিক্ত হবে, আর একটা শোষক শ্রেণী এসে শোষণ করবে। উদীয়মান ধনিক বণিক শ্রেণী, শ্রমজীবী মানুষের, কৃষকের সত্যিকারের মুক্তি চাই না। যে শোষণটা এতদিন যাজক অভিজাত শ্রেণী করে আসছে, সেই জায়গাটা দখল করে তারা শ্রমিক কৃষককে শোষণ করবে, এই হলো তাদের উদ্দেশ্য। ইংল্যান্ডে সামন্তবাদী শক্তির বিরুদ্ধে অ্যাডাম স্মিথ বক্তব্য রেখেছেন যে ধনতান্ত্রিক অর্থনীতি, অবাধ ব্যবসা বাণিজ্যের নীতি, লাসে ফেয়ার থিওরি, উৎপাদক যত পারে মূলধন বিনিয়োগ করবে এবং উৎপাদিত পণ্য বাজারে সাপ্লাই করে বিক্রি করে মুনাফা লাভ করবে, সেই মুনাফা লাভের টাকা আবার বিনিয়োগ করবে, উৎপাদন আবার বাড়বে। এই যে পদ্ধতিতে উৎপাদন বাড়বে, এটা ফ্রান্সে চালু করার কথা। ফ্রান্সের যে এই যে অর্থনীতিবিদ, ইংল্যান্ডের অর্থনীতিবিদ, তার বক্তব্যের দ্বারা সে কুয়েজনে এরা ফ্রান্সের অর্থনীতিবিদ, ফিজিওক্র্যাট বলা হয় এদের, এরা প্রভাবিত হয়েছে। সেই অ্যাডাম স্মিথের বক্তব্য হলো, ফ্রান্স রাজারা যে অর্থনৈতিক ব্যবস্থাকে পরিচালনা করেছেন তা হলো ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। অর্থনীতির জাদুঘর, এই কথাটা বলেছেন ফ্রান্স সম্পর্কে অ্যাডাম স্মিথ। যাই হোক, আমরা দেখলাম যে অর্থনৈতিক কারণ বিপ্লবের জন্য দায়ী। কেউ বলেছেন যে রাজনৈতিক অর্থনৈতিক বেশি দায়ী, কেউ বলেছেন যে সামাজিক কারণ বেশি দায়ী, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই যে রাজাদের অর্থনীতির ক্ষেত্রে ভুল নীতি গ্রহণ, পরিকল্পনা, ষোড়শলই তার প্রতিরোধ করবার জন্য যে অর্থনৈতিক সংস্কার করবেন, তার পরিবর্তে পরিবারের যে আমি হিসাব দিয়েছি, খরচের বহর ক্রমশ বেড়ে যাচ্ছে, ঋণের পাহাড় জমে যাচ্ছে, এমতো অবস্থায় জনসংখ্যাও বেড়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে। মুদ্রাস্ফীতি কাকে বলে? টাকা বেশি জিনিস কম, টাকা বেশি জিনিস কম মুদ্রাস্ফীতি। চাহিদা বেশি যোগান কম মুদ্রাস্ফীতি। জিনিসের দাম বেড়ে যাওয়া হচ্ছে মুদ্রাস্ফীতি। অল্প জিনিসের পিছনে
বেশি টাকা দাওয়া করা, বেশি টাকা দৌড়াচ্ছে অল্প জিনিসের পিছনে, এটাই হলো মুদ্রাস্ফীতি। লাব্রুস বলে একজন ঐতিহাসিক বলেছেন, জিনিসের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীত হয়েছে, বেড়েছে, জিনিস অল্প। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে লাব্রুস বলছেন মজুরি তো বাড়েনি, দাম বাড়লে মজুরি বাড়াতে হবে, দাম বাড়লে মানুষের আয় বাড়াতে হবে, তাহলে ওই তারা জীবন ধারণ করতে পারবে স্বাভাবিকভাবে। এমত অবস্থায় ফ্রান্সের গ্রাম অঞ্চলের মানুষ, না খেয়ে থাকা মানুষ গ্রাম ছেড়ে দিয়েছে, ফ্রান্সের রাজপ্রাসাদের দিকে তারা ধাবিত হয়েছে, অগ্রসর হয়েছে। গ্রামের সাধারণ মানুষের এ লড়াই হলো রুটি সংগ্রহের লড়াই। রাজপরিবার এত বিলাস জীবন যাপন করেছে, রানী বলছেন রাজাকে, ষোড়শলুইকে, ওরা যে আন্দোলন করতে এসছে, খাদ্য চাই স্লোগান দিচ্ছে, ওরা রুটি চাইছে, রুটি নাই তো কি হয়েছে, কেক খাবে। এই যে তার কনসেপ্ট, এই যে তার একটা ধারণাই নেই অভাব কাকে বলে, দারিদ্রতা কাকে বলে, না খেয়ে থাকার জ্বালা কি। রাজপরিবারের ওই 18,000 কর্মচারী, রাজদরবারের 18,000 কর্মচারী, ভার্সাই প্রাসাদের 16,000 কর্মচারী, রানীমার পিছনে যে ব্যয়, রানীমা তারা সবাই কি এই ব্যাপারটা বুঝেছে? বোঝেননি। তাহলে আমরা দেখছি যে ফ্রান্সের আর্থিক সংকট, বিরাট আর্থিক সংকট, বিরাট ধরনের ঋণ ফ্রান্সের ঘাড়ে চেপে বসেছে। এক বছরেই 1789 সালে 180 কোটি থেকে 200 কোটি লিভ্র ব্যয় হয়েছে। 1789 সালে ফ্রান্সে 63 কোটি টাকা, 63 কোটি লিভ্র, টাকা বললে আমি ভুল করছি, 63 কোটি লিভ্র ধার করেছে। সুদ দিতে হয় এই ধারের জন্য। 31 কোটি লিভ্র সুদ দিয়েছে, 31 কোটি লিভ্র সুদ দিয়েছে। আর এই সুদের টাকাই রাজপরিবারের তামাশা, রাজপরিবারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, এ তো ফ্রান্সের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সহ্য করতে পারবে না। এই অর্থনৈতিক কারণ, পাশাপাশি তারা অত্যাচারিত হচ্ছে, তারা শোষিত হচ্ছে, তারা কর দিচ্ছে। একটা কথা আমরা ফরাসি বিপ্লব থেকে শিখব, কর ফাঁকি দেয় খুব ধনীরা। এখনো এই ধারাবাহিকতা চলছে। আমরা বলবো যে ফরাসি বিপ্লব এটা একটা যুগান্তকারী বিপ্লব। সামন্ত শক্তির বিরুদ্ধে আমরা দেখেছি 1688 সালে ইংল্যান্ডে বিপ্লব হয়েছে, গৌরবময় বিপ্লব। 100 বছরের আগের কথা, 100 বছরেরও বেশি, 1688 সাল। ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা পার্লামেন্ট দখল করে নিয়েছে। জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সে দেশের দরিদ্র মানুষের মুক্তি এসেছে কি? এই যে 1789 যে বিপ্লব, তার আগে এক ধরনের অত্যাচার ছিল, শোষণ নিপীড়ন ছিল। আবার ফ্রান্সের সাধারণ কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ দেখতে পাবে অন্য
আর একটা শাসক শ্রেণী, শোষক শ্রেণী আবির্ভূত হবে এই বিপ্লবের মধ্য দিয়ে। তাই এই বিপ্লব, এই যে অর্থনৈতিক বঞ্চনা, সাধারণ মানুষের উপর যে শোষণ, এই শোষণ কিন্তু অব্যাহত থাকবে। আমরা পরবর্তী বিভিন্ন ভিডিওতে আলোচনার মধ্যে দিয়ে আমরা আমরা একাডেমিক ওয়েতে বলবো যে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, সমাজের মূল ভিত্তি অর্থনীতি, অর্থনীতির উপরে ভিত্তি করেই মানুষের সম্পর্ক, রাজনীতি, ধর্ম, ইতিহাস, দর্শন, আইন, আদালত সবকিছু নির্ভর করছে। তাই কিন্তু অর্থনৈতিক বিষয়টার উপরে যাদের প্রাধান্য থাকবে তারাই কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করবে। এটা শুধু আমার কথা নয়, এ কথা বলছে ইতিহাস। যুগে যুগে তোমরা তাকিয়ে দেখলে সেটাই দেখতে পাবে। সমস্ত যুগে আদিম সাম্যবাদী সমাজ ছাড়া দাস সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজের গর্ভে যে বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এখানেও আমরা দেখতে পাবো ধন বৈষম্য। এখানেও দেখবে যে মুষ্টিমেয় ব্যক্তির হাতে দুনিয়ার সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, ব্যাপক সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, সম্পদের ইকুয়াল ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা নেই সমস্ত মানুষের কাছে। আজকে ফরাসি বিপ্লবের যে আদর্শ সাম্য, এটা আইনের চোখে সাম্য, আইনের চোখে সবাই সমান, অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য, এই কথা কিন্তু এখানে বলা হয়নি। তাই আজকে তাই একটা কথা আমাদের মনে রাখতে হবে, সামন্ততন্ত্রের তুলনায় পুঁজিবাদ ভালো। সেই পুঁজিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখব ফরাসি বিপ্লবের অবদান আছে, এবং ভালো ভালো আদর্শ আজকে গণতান্ত্রিক রাষ্ট্রগুলি ফরাসি বিপ্লবের কাছ থেকে গ্রহণ করেছে। কাজে বা বাস্তবে রূপায়িত হোক বা না হোক, বড় বড় আদর্শের কথা, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, ন্যাশনালিজম, এই যে ভালো ভালো কথা এই বিপ্লবের মধ্যে থেকে উঠেছে। তাই ফ্রান্সে যদি অর্থ বৈষম্য না থাকতো, বৈষম্যমূলক কর ব্যবস্থা না থাকতো, তাহলে ফ্রান্সের মানুষ যদি খেতে পেত, মানুষ যদি রুটি পেত, খাবার পেত, মানুষ তো এই বিপ্লবে সামিল হতো না। কিন্তু একটা কথা মানুষকে বুঝতে হবে যে বিপ্লবের নেতৃত্ব কারা দিচ্ছে। নেতৃত্ব যারা দিচ্ছে তারা কি আমাদের মতো? তারা কি আমাদের মতো শোষিত, বঞ্চিত? না, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যারা ধনী, শিল্পপতি, তারাই ওই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে। পরের ভিডিওতে আমি অর্থনৈতিক যে কারণ ফরাসি বিপ্লবের, সেই কারণের উপর প্রশ্নোত্তর, এমসিকিউ, এসএকিউ আমি আলোচনা করে দেব। আর একটা কথা, যে ভিডিও শুনে আর বই পড়ে কনসেপ্ট নিতে হবে, ধারণাটা আগে নিতে হবে। এ বই সে বই করার দরকার নাই। আমি বলেছি একটা টেক্সট বই ভালো করে পড়তে হবে, আবার ভিডিও শুনতে হবে, হ্যাঁ, আর খাতা করবে, খাতা করে লিখে নিবে। এইগুলো। আর একটা কথা আমি তোমাদের বলছি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। সাবস্ক্রাইব না করলেও আমার চ্যানেল চলতে থাকবে। আমি হাজার হাজার ভিডিও বানাবো, আমার এটা নিজের উপরে কনফিডেন্স আছে, এবং আশা করি তোমরা ভিডিওটা মন দিয়ে শুনলে ভালো লাগবে। ত্রুটি বিচ্যুতি একটু হয়ে যায়, দু একটা কথা হয়তো, সেটা আমি যেটা ভুল হয়ে যাবে আমি পরে কারেকশন করে নেব। হ্যাঁ, তবে আমি ইনফরমেশন, আমি টেক্সট ফলো করে তোমাদের পড়াই। আপার ক্লাসের বই থেকেও কিছু নিই। হ্যাঁ, আপার ক্লাসের গ্র্যাজুয়েশন কোর্সের আমার বইপত্র আছে, সেখান থেকে কিছু কিছু নতুন কথা তোমরা শুনতে পাবে। এগুলো করবে। আর টেক্সটে যেগুলো থাকছে সেগুলো অবশ্যই ভিডিওতে থাকবে, তোমরা পাবে। মোট কথা কি, যে মানে বিষয়টাকে বুঝে নেওয়া, প্রথম কথা হলো যে বুঝে নেওয়া, বুঝে নিলেই পারা যাবে। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে
আগের কথা থাকবে, পরের কথা থাকবে, এটা থাকবেই। মানে আলোচনাকে মানে মানে রিলেশন আছে তো। আমি ধরো আজকে যে অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করলাম, তার মধ্যে রাজনৈতিক বিষয় চলে এসছে, হ্যাঁ, তারপরে সামাজিক বিষয় আমি পরে সামাজিক কারণ আলোচনা করব, সামাজিক বিষয়ও চলে আসবে। তারপরে আমি দার্শনিকদের অবদান যখন বলবো, দার্শনিকদের অবদানের কথাও আমি কথা প্রসঙ্গে কিছুটা চলে এসছে। দার্শনিক যারা শিক্ষিত শ্রেণী, তারা তারা হলো সুবিধাবাদী শ্রেণী একদিকে, তারা অন্যায় অবিচারের কথা বলে, পাশাপাশি তারা একটা শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করে আর একটা শাসক এবং শোষক শ্রেণীকে তারা সাপোর্ট করে। তারা কিন্তু মানে বাইরে মনে হবে যে তারা শোষিত বঞ্চিত মানুষের স্বার্থে কথা বলছে, এইটাই তাদের সম্মান মর্যাদা। কিন্তু প্রকৃতপক্ষে রিয়ালি তারা কিন্তু একটা কি, শাসক যখন অন্যায় করে অনেক সময় তারা চোখ বুজে থাকে, মুখ বুজে থাকে, বা তাকিয়ে থাকলেও নীরব দর্শক, প্রতিবাদ করে না। এক কথায় মধ্যবিত্ত যা শিক্ষিত ইন্টেলিজেন্ট গ্রুপ, এরা মানে খানিকটা আমরা দেখব যে যুগে যুগে এরা হলো সুবিধাবাদী মানুষ, সুবিধাবাদী মানুষ। মানে এরা এরা কি বলবো, মানে গাছের আম পেড়ে খায়, অর্থাৎ সমাজের সুযোগ সুবিধাগুলো এরা আদায় করে নিতে পারে, পাশাপাশি গাছ ঝড় হয় যখন আম পড়ে গাছতলায়, সেগুলো গরিব মানুষ খাবে, তো সেগুলো আবার তারাই কুড়িয়ে নেয়। যাই হোক, আমি বেশি বাড়াবাড়ি করে বলে ফেললাম, কেউ কিছু মানে নেবে না, কিন্তু আমি সত্যটা তুলে ধরবো আমি ভিডিওর মধ্যে দিয়ে। এই বলেই আজকের আলোচনা শেষ করছি।